বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছো। তো ভোরের শীতের সকাল, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, তারপরেও বই নিয়ে বসতে হবে। আমিও চলে এসেছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। স্যার আমাদের ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন, কলেজে আসতে হয় না, বাসায় বসেই লেখাপড়া চলতেছে। যাক, স্যারকে আমাদের ধন্যবাদ। আচ্ছা, তো আমরা আজকে ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, কি বলো? গত ক্লাসে আমি পড়েছিলাম, আমরা মোটামুটি আলোচনা করেছিলাম মানব শারীরতত্ত্বের বর্জ্য নিষ্কাশন নিয়ে, তাই না? এখানে আমরা পড়েছিলাম গত ক্লাসে বৃক্ক কি, বৃক্কের ভিতরের গাঠনিক যে কীভাবে গঠিত হয়েছে, এর কার্যকরী একক, নেফ্রন, এগুলো আমরা জেনেছিলাম। আচ্ছা, এখন এই বৃক্ক আমাদের শরীরের ভিতরে কি কাজ করে, এই যে শারীরবৃত্তিক যে কাজকর্মগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। আমরা জানি আমাদের দেহের ভিতরে আমরা যে খাবারগুলো খাচ্ছি, এগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে যে উপাদানের তো বিশ্লিষ্ট হচ্ছে, কিছু আমাদের জন্য উপকারী ভূমিকা পালন করে, কিছু আবার অপকারী। যেমন আমরা আমিষ জাতীয় খাদ্য, আমাদের এই আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে আমাদের দেহের ভিতরে তোমার গিয়ে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে। এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর। আর এই ক্ষতিকর যত তাড়াতাড়ি আমাদের দেহ থেকে যত তাড়াতাড়ি আমরা বের করে দিতে পারে দেহ, ততই দেহের জন্য ভালো। আর নয়তো দেহের মধ্যে বিষক্রিয়া ছড়াবে, দেহর ওর বিভিন্ন কাজকর্মে ব্যাঘাত ঘটবে, মানব দেহ কী হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। এখন এই বর্জ্য নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো কি কি আমাকে আগে জানতে হবে। যে বর্জ্য পদার্থগুলো হচ্ছে আমার, এক নম্বরে হচ্ছে আমার ইউরিয়া, 2 নম্বরে ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, তারপরে তোমার গিয়ে ক্রিটিনিন, অ্যামোনিয়ার পরে আসছে ইত্যাদি। এর কয়েকটি নাম আমি লিখলাম, যে এগুলো হচ্ছে আমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এখন এই বর্জ্য পদার্থের মধ্যে সবচেয়ে বেশি উৎপন্ন হয় তোমার গিয়ে ইউরিয়া। তাহলে এই ইউরিয়াই সবচেয়ে বেশি উৎপন্ন হচ্ছে, 1 নম্বরটা। আচ্ছা, এই ইউরিয়া দেহের মধ্যে বেশিক্ষণ জমা থাকলে দেহের বিভিন্ন অংশের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, দেহ বিষক্রিয়া ছড়াবে। এই ইউরিয়াটা আমাদের দেহ থেকে কিভাবে বের হচ্ছে তোমার গিয়ে মূত্রের মাধ্যমে, অর্থাৎ দেহমূত্রের সৃষ্টি হয়, এর মাধ্যমে ইউরিয়াটা বের হয়ে যাচ্ছে, মূত্র সৃষ্টি হয়ে। আচ্ছা, এখন এই যে এই ইউরিয়াটা কোথায় তৈরি হয়? এই ইউরিয়াটা তৈরি হয় কিন্তু আমার যকৃতের মধ্যে, অর্থাৎ যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। আচ্ছা, এই যে বললাম যে ইউরিয়া যকৃতে উৎপন্ন হয়, এই যকৃত থেকে রক্তনালীর মাধ্যমে তোমার গিয়ে কোথায় চলে আসে? এই যে দেখতে পাচ্ছ তোমার গিয়ে আমাদের এই বৃক্কীয় ধমনী, অর্থাৎ এখান থেকে রক্তের মাধ্যমে বাহিত হয়ে তোমার গিয়ে এই যে এই কিডনির মধ্যে চলে আসে। এই কিডনির মধ্যে চলে এসে রক্ত এখানে তোমার গিয়ে পরিশুদ্ধ হয়। তারপরে তোমার গিয়ে আমাদের এর মধ্যেই তোমার কি হবে, মূত্র তৈরি হয়। মূত্র তৈরি হয়ে ইউরেটার দিয়ে মূত্রথলিতে আসে। এরপর তোমার গিয়ে মূত্র আমার রেচন যে ইয়েটা ছিদ্র থাকে, এটার থেকে আমাদের তোমার গিয়ে মূত্রটা বের হয়ে চলে আসে। আচ্ছা, এখন আমরা তাহলে দেখলাম এখানে কি কি উৎপন্ন হচ্ছে। এখানে উৎপন্ন হচ্ছে যকৃতে ইউরিয়া, আর উৎপন্ন হচ্ছে বৃক্কের মধ্যে তৈরি হচ্ছে তোমার গিয়ে মূত্র। তাহলে রেচনের শারীরবৃত্তকে আমি 2টি ভাগে ভাগ করতে পারি। 2টি ভাগে হচ্ছে, প্রথমটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত তোমার গিয়ে বর্জ্য উৎপাদন, আর 2 নম্বরটা হচ্ছে মূত্র সৃষ্টি। তাহলে সবার ক্লিয়ার হয়েছে? এই রেচনের শারীরবৃত্তকে আমি 2টি ভাগে ভাগ করেছি, নাইট্রোজেন জাত বর্জ্য উৎপাদন আর মূত্র সৃষ্টি।
আচ্ছা, এখন এই নাইট্রোজেন জাত বর্জ্য উৎপাদন তোমার গিয়ে এইগুলোর মধ্যে তোমার গিয়ে আমি যে কয়েকটি পদার্থ লিখেছি তোমার গিয়ে ইউরিয়া, ইউরিক অ্যাসিড আর হচ্ছে আমার ক্রিটিনিন। এই ইউরিয়া, ইউরিক অ্যাসিড আমি তোমার গিয়ে এই তিনটা জিনিস রেখে রাখলাম বোর্ডে। এই তিনটা হচ্ছে, এগুলো হচ্ছে আমার বর্জ্য। এই বর্জ্য মধ্যে তোমার ইউরিয়াটা উৎপন্ন। ইউরিয়াটা আসলে কি? ইউরিয়াটা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড থেকে ইউরিয়াটা উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এটি হচ্ছে তোমার গিয়ে বেশিরভাগই উৎপন্ন হয় তোমার গিয়ে যকৃতের মধ্যে, আর কিছু সামান্য উৎপন্ন হয় তোমার গিয়ে মস্তিষ্কে আর গিয়ে বৃক্কের মধ্যে। তো তোমরা ডিঅ্যামাইনেজ এনজাইমের নাম তোমরা পরিপাকের অধ্যায়ে পড়ে এসেছো। ডিঅ্যামাইনেজ এনজাইমের সহায়তায় অ্যামিনো অ্যাসিডের ডিঅ্যামিনেশন প্রক্রিয়া অর্নিথিন চক্র, আমি নামটা লিখছি, তোমরা খাতায় লিখে নাও, অর্নিথিন চক্র। এই অর্নিথিন চক্রের তোমার গিয়ে মাধ্যমে তোমার গিয়ে কি তৈরি হচ্ছে? ইউরিয়া তৈরি হচ্ছে। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড থেকে তোমার গিয়ে ইউরিয়া তৈরি হচ্ছে। কোথায় হচ্ছে? যকৃতে উৎপন্ন হচ্ছে, এবং রক্তের স্রোতের মাধ্যমে অর্থাৎ রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে এই ইউরিয়া চলে যাচ্ছে কোথায়? যকৃত থেকে কোথায় যাচ্ছে? বৃক্কের মধ্যে চলে যাচ্ছে। অর্থাৎ রক্তস্রোতে বাহিত হয়ে বৃক্কে চলে আসছে ইউরিয়াটা। এই গেল 1 নাম্বার। অর্থাৎ নাইট্রোজেন গঠিত বর্জ্যের মধ্যে প্রধান হচ্ছে আমার গিয়ে বেশিরভাগ হচ্ছে ইউরিয়া। 2 নাম্বার হচ্ছে আমার ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডটা মানব দেহে উৎপন্ন হচ্ছে পিউরিন বিপাকের ফলে। পিউরিনের শেষ পরিণতি হচ্ছে তোমার গিয়ে এই ইউরিয়া উৎপাদন। এই বিপাকের ফলে এখন এটা হচ্ছে আমার দেহজাত, দেহের ভিতরে অথবা গৃহীত যে আমরা খাদ্যটা নিচ্ছি, এই গৃহীত খাদ্য এই 2 ধরনের তোমার গিয়ে পিউরিন জাতীয় পদার্থ থেকে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়। 3 নাম্বার আমি দিচ্ছি ক্রিটিনিন। ক্রিটিনিনটা তৈরি হচ্ছে তোমার গিয়ে তোমার যে টিস্যুর মধ্যে আমাদের যে টিস্যু প্রোটিন, এই টিস্যু প্রোটিনটা ভেঙে গিয়ে এটি একটি জটিল নাইট্রোজেন জাত তোমার গিয়ে বর্জ্য পদার্থ, এই পদার্থটি উৎপন্ন হয়। তাহলে নাইট্রোজেন বর্জ্য পদার্থগুলো হচ্ছে 1 নম্বরে আমি ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও ক্রিটিনিন লিখলাম। আরও আছে, আমরা এই 3টেই আমরা মূলত প্রধান বলে থাকি। আচ্ছা, এরপর তোমার গিয়ে 2 নম্বরে আসছে আমার মূত্র সৃষ্টি। অর্থাৎ রেচনের প্রথমটা হচ্ছে নাইট্রোজেন জাত বর্জ্য উৎপাদন, 2 নম্বর হচ্ছে মূত্র সৃষ্টি। মূত্র সৃষ্টির 3টি ধাপ রয়েছে। 1 নম্বর ধাপ হচ্ছে অতি পরিস্রাবণ, 2 নম্বর হচ্ছে নির্বাচনমূলক পূর্ণ শোষণ, 3 নম্বর হচ্ছে সক্রিয়করণ। প্রথমে আমি আলোচনা করব তোমাদের অতি পরিস্রাবণ। অতি পরিস্রাবণ কিভাবে হচ্ছে? আচ্ছা, এই যে মূত্র সৃষ্টি, এই মূত্র সৃষ্টি হয় প্রধানত আমাদের কি থেকে? রক্তরস থেকে সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এই রক্তরস, কিন্তু রক্তরস ও মূত্রের মধ্যে পার্থক্য রয়েছে। হ্যাঁ, এটা তো আমরা সবাই বুঝি। আচ্ছা, এই রক্তরসের মধ্যে তোমার গিয়ে যে কি থাকে? বিভিন্ন ধরনের রক্তকণিকা থাকে, আর থাকে প্রোটিন, তারপরে থাকে তোমার বিভিন্ন পানি থাকে, গ্লুকোজ থাকে, বিভিন্ন আয়ন, লবণের আয়নগুলা দ্রবীভূত অবস্থায় থাকে। তো বলছে যে অতি পরিস্রাবণ প্রক্রিয়ায় তোমার গিয়ে এই যে 3টি ধাপের কথা বলেছে, এই ধাপ 3টি যিনি তোমার গিয়ে মতামত দিয়েছেন, তার হচ্ছে নামটা আমরা জেনে নেই। তার নাম হচ্ছে বিজ্ঞানী কুশনী। অতি পরিস্রাবণ প্রক্রিয়ায় কি হয়? অতি পরিস্রাবণ প্রক্রিয়ায় বৃক্কের যে রেনাল ক্যাপসুল, আমরা তো এখানে একটা বৃক্ক দেখতে পাচ্ছি, এই যে রেনাল ক্যাপসুল, হ্যাঁ, এই বৃক্কের রেনাল ক্যাপসুল থেকে তোমার গিয়ে তোমার রেনাল ক্যাপসুল অতি পরিস্রাবক রূপে কাজ করে, ছাঁকনির কাজ করে থাকে। এখানে তোমার গিয়ে এই রেনাল ক্যাপসুলের কাছাকাছি থাকে তোমার গিয়ে গ্লোমেরুলাস। হ্যাঁ, কাছাকাছি থাকে, এই গ্লোমেরুলাসের কাছাকাছি থাকে। এবং এই গ্লোমেরুলাস কি করে?
যখন এখানে বৃক্ক থেকে, এই যে বৃক্ক থেকে এই তোমার গিয়ে চলে আসছে এই এফারেন্ট ধমনী দিয়ে, তোমার গিয়ে বৃক্ক ধমনী দিয়ে তোমার এফারেন্ট ধমনিকার মাধ্যমে যখন গ্লোমেরুলাসে চলে আসে, হ্যাঁ, রক্ত, ইউরিয়া সহ রক্তটা চলে আসে, তারপর তোমার এখানে কি হচ্ছে, গ্লোমেরুলাসের মধ্যে, গ্লোমেরুলাসের কাছে অবস্থান, গ্লোমেরুলাসের কাছে যখন আসে রক্ত, তখন রক্তের একটা হাইড্রোস্ট্যাটিক চাপ থাকে। এই হাইড্রোস্ট্যাটিক চাপে রক্তের রসের মধ্যে যে তোমার গিয়ে প্রোটিন আর কি থাকে, রক্তকণিকা থাকে। এই প্রোটিন আর রক্তকণিকাগুলো ছাড়া বাকি থাকে পানি, লবণ, গ্লুকোজ, তারপর তোমার গিয়ে ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি পরিস্রাবণ প্রক্রিয়ায়, কৌশিক জালিকার পরিস্রাবণ প্রক্রিয়া, এখানে এসে পরিস্রাবণ প্রক্রিয়ায় কৌশিক জালিকা থাকে। এখানে কৌশিক জালিকার যে এন্ডোথেলিয়াম ও ভিত্তিঝিল্লি এবং রেনাল ক্যাপসুলের, এই যে রেনাল ক্যাপসুলের এপিথেলিয়াম তোমার গিয়ে এপিথেলিয়াম কি করে, ভেদ করে ক্যাপসুলার স্পেসে, এই যে ক্যাপসুলার স্পেস দেখতে পাচ্ছ, এই ক্যাপসুলার স্পেসের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে রক্তরসের মধ্যে, রক্তরসটাই মূত্র সৃষ্টি করে, কিন্তু রক্তরস ও মূত্রের মধ্যে পার্থক্য রয়েছে। মূত্র হচ্ছে রক্তরসের মধ্যে যে রক্তকণিকা এবং প্রোটিন ছাড়া বাকিগুলা তোমার গিয়ে চলে আসে কোথায়, ক্যাপসুলার স্পেসের মধ্যে চলে আসে। আচ্ছা, এই যে পরিশ্রুত তরলটা ক্যাপসুলার স্পেসে যেটা চলে আসলো তোমার এখান থেকে, এখানে তো নেফ্রন দিয়ে তোমার কি হচ্ছে, এখানে গ্লোমেরুলাসের ছাকার পর এখানে চলে আসলো, চলে আসার পরে এই যে তরলটা থাকে, এই তরলটাকে বলা হয় তোমার গিয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেট। আচ্ছা, আমি নামটা লিখে দিচ্ছি, গ্লোমেরুলার ফিল্ট্রেট। আচ্ছা, এখন এই গ্লোমেরুলার ফিল্ট্রেট যেটা চলে আসলো কোথায়, এই ক্যাপসুলার স্পেসে। হ্যাঁ, কোত্থেকে আসলো, রেনাল ক্যাপসুল থেকে হয়ে তোমার গিয়ে এখানে নেফ্রন দিয়ে এখানে চলে আসলো, এই জায়গাটায় আসলো। এই যে চলে আসলো, যে চাপটার কথা বলেছি, যে চাপের কারণে তোমার গিয়ে তোমার রক্তের মধ্যে যে এই যে পদার্থগুলো ছিল, দ্রাব্য বস্তুগুলো যে ছিল, এই দ্রাব্য বস্তুগুলো পরিশ্রুত হয়, সেই চাপটাকে আমরা বলবো পরিস্রাবণ তোমার গিয়ে চাপ বলে থাকবো। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা হচ্ছে অতি পরিস্রাবণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে অতি পরিস্রাবণের কোথায় চলে আসলো, ক্যাপসুলার স্পেসে চলে আসলো। আর কে আসলো, গ্লোমেরুলার ফিল্ট্রেটটা চলে আসলো। গ্লোমেরুলার যে তরলটাকে, রক্তরসের যে অংশটাকে কি করেছিল, পরিশ্রুত করেছিল, সেটা চলে আসলো তোমার গিয়ে এই অংশটাতে, ক্যাপসুলার স্পেসে চলে আসলো। এখন আমার এখানে যে পদার্থগুলো ছিল রক্তরসের মধ্যে, তো অন্যান্য পদার্থগুলো ছিল, কি কি ছিল, পানি ছিল, তোমার গিয়ে ইউরিয়া ছিল, ইউরিক অ্যাসিড ছিল, বিভিন্ন পদার্থ ছিল তোমার গিয়ে। এখন এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট নেফ্রনের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন দ্রব্য তোমার গিয়ে, নেফ্রনের যে প্রাচীর, এই যে নেফ্রন এখান থেকে নিয়ে এইটুকু, এই পুরোটাই হচ্ছে আমার নেফ্রন। এই নেফ্রনের যে প্রাচীরগুলো আছে, এই প্রাচীরের মধ্যে এই যে তোমার কি গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে যে সমস্ত পদার্থ ছিল, এগুলো কি হচ্ছে, কৌশিক জালিকার তোমার গিয়ে তোমার শোষিত হয়ে, নেফ্রনের প্রাচীরের কোষে শোষিত হয়ে কৌশিক জালিকার প্রবেশের যে প্রক্রিয়া, কৌশিক জালিকা প্রবেশের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে কি আমরা বলবো নির্বাচনমূলক পুনঃশোষণ প্রক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে তোমার গিয়ে চলে আসছে নির্বাচনমূলক পুনঃশোষণ প্রক্রিয়া। আচ্ছা, এখানে আমার ওই যে নেফ্রনের মধ্যে কি ছিল, প্রক্সিমাল পেঁচানো নালিকা ছিল, তারপর ছিল হেনলির লুপ ছিল, তারপর ডিস্টাল পেঁচানো নালিকা ছিল, আর ছিল কি সংগ্রাহী নালিকা। এই 4টা ছিল তোমার গিয়ে রেনাল টিউবুলস, অর্থাৎ রেনাল নালিকাকে আমরা 4টি ভাগে ভাগ করেছিলাম। এখন এই প্রক্সিমাল টিউবুলস বা প্রক্সিমাল পেঁচানো নালিকার আর কোষেই তোমার গিয়ে অধিকাংশ পুনঃশোষণ সংগঠিত হয়ে থাকে। যতগুলো পদার্থ থাকে রক্তরসের ভিতরে, এর বেশিরভাগই তোমার গিয়ে পুনঃশোষণ হয় প্রক্সিমাল
পেঁচানো নালিকায়। আচ্ছা, এই প্রক্রিয়ায় যে ফিল্ট্রেটটা ছিল, এই ফিল্ট্রেট থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম, যতগুলো গ্লুকোজ ছিল সমস্ত গ্লুকোজ 65% পানি, 50% তোমার গিয়ে ইউরিয়া, অর্থাৎ এখানে 50% ইউরিয়া আর 65% তোমার গিয়ে পানি। এই আর আরও রয়েছে যে সমস্ত পদার্থের কথা বলেছি, শর্করা সবগুলোই, অর্থাৎ যতগুলো গ্লুকোজ ছিল, শর্করা ভেঙে যতগুলো গ্লুকোজ আসছিল রক্তের মধ্যে সবগুলো গ্লুকোজ, এর সবই তোমার গিয়ে ভিটামিন এবং তোমার অ্যামিনো অ্যাসিড এবং ক্লোরাইড আয়ন এইখানে শোষিত হয়। আর তার শোষিতটা হচ্ছে কোথায়? আমার গিয়ে প্রক্সিমাল পেঁচানো নালিকা, প্রক্সিমাল পেঁচানো নালিকায়। অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেটের তোমার গিয়ে ফিল্ট্রেটের বেশিরভাগই তোমার গিয়ে পূর্ণ শোষণ হচ্ছে কোথায়? প্রক্সিমাল পেঁচানো নালিকায়। এখানে তোমার গিয়ে 50% ইউরিয়া থাকে, 65% পানি থাকে, গ্লুকোজ যতগুলো থাকে সবগুলোই। আচ্ছা, আর থাকে কিছু ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিড এবং ক্লোরাইড আয়ন। তাহলে ক্লিয়ার হয়েছে এটুক? আচ্ছা, এরপর চলো আমরা যাই আমাদের যে মানব দেহের মধ্যে প্রতি মিনিটে তোমার গিয়ে 125, আমাদের দেহের ভিতরে 125 ঘন তোমার গিয়ে ঘন সেন্টিমিটার তোমার গিয়ে ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে প্রতি মিনিটে। মানব দেহে প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার তোমার গিয়ে ফিল্ট্রেট উৎপন্ন হয়। তাহলে এই 125-এর মধ্যে 124 ঘন সেন্টিমিটার তোমার গিয়ে আবার কি হয়ে যাচ্ছে? পূর্ণ শোষণ হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটুকু ছিল গ্লোমেরুলাস ফিল্ট্রেটের মধ্যে যা ছিল সবই আবার ফিল্ট্রেট হয়ে গেল। ফিল্ট্রেটটা হয়ে গেল কোথায়? এই যে পূর্ণ শোষণ, 1 নাম্বারটা দেখো এখানে তোমার গিয়ে ফিল্ট্রেশন হয়ে গেল গ্লোমেরুলাসে। তারপর এই ফিল্ট্রেটগুলো যখন এখানে আসছে, যে 2 নাম্বারে দেখো পূর্ণ শোষণ, এই পূর্ণ আশেপাশের যে কোষগুলো এরা পূর্ণ শোষণ করে ফেললো। ঠিক আছে, এই 2 নাম্বার পূর্ণ শোষণ। তারপর আসছে তোমার গিয়ে ক্ষরণ, 3 নাম্বারটা হচ্ছে আমার সক্রিয় ক্ষরণ। আচ্ছা, তো এখন তো পূর্ণ শোষণ তোমার 125-এর মধ্যে 124 ঘন সেন্টিমিটার তোমার গিয়ে যে ফিল্টার ছিল সেটা পূর্ণ শোষণ হয়ে গেল। এর মধ্যে 80% পূর্ণ শোষিতই হয় প্রক্সিমাল পেঁচানো নালিকায়। তাহলে বাকি যেটুকু থাকে সেগুলো হচ্ছে কোথায়? হেনলির লুপ, ডিস্টাল পেঁচানো নালিকা এবং সংগ্রাহী নালিকায়। আর বাকি যে 3টা থাকে রেনাল নালিকায়, আর 4টার মধ্যে 80% হচ্ছে প্রক্সিমাল পেঁচানো নালিকায়। আর বাকি যে 20% থাকে সেটা হচ্ছে হেনলির লুপ তোমার গিয়ে আর ডিস্টাল পেঁচানো নালিকায় এবং সংগ্রাহী নালিকার মধ্যে। তাহলে ক্লিয়ার হয়ে গেল আমাদের নির্বাচনমূলক তোমার গিয়ে পূর্ণ শোষণ প্রক্রিয়া। এরপর আমার আসছে তোমার সক্রিয় ক্ষরণ। কি সক্রিয় ক্ষরণটা হচ্ছে প্রক্সিমাল পেঁচানো নালিকা, প্রক্সিমাল পেঁচানো নালিকার যে কৌশিক জালিকা থেকে প্রক্সিমাল পেঁচানো নালিকা থেকে তোমার গিয়ে এই যে প্রক্সিমাল পেঁচানো নালিকা কিছু কৌশিক জালিকা থেকে কিছু অবাঞ্ছিত বস্তু কি হচ্ছে? ক্ষরণ হচ্ছে। এই অবাঞ্ছিত বস্তুগুলোই ছিল, আমি ক্রিটিনিনের কথা বলেছি, এই ক্রিটিনিন তোমার গিয়ে এই এবং সামান্য ইউরিয়া। আমরা কিন্তু ফার্স্টে বলেছিলাম ইউরিয়া বেশিরভাগ উৎপন্ন হচ্ছে কোথায়? ইউরিয়া উৎপন্ন হয় কিন্তু বৃক্কের মধ্যে, আর বাকি বলছিলাম সামান্য একটু মস্তিষ্কে এবং তোমার গিয়ে আর কোথায় উৎপন্ন হয়? কিডনিতে উৎপন্ন হয়। তো এই যে সামান্য একটুখানি ক্রিটিন ও সামান্য ইউরিয়া উৎপন্ন হয়, এটা ক্ষরণ হচ্ছে কোথায় ক্ষরণ হচ্ছে? ওই যে তোমার গিয়ে আমাদের নিকটবর্তী যে পেঁচানো নালিকা ছিল, অর্থাৎ প্রক্সিমাল পেঁচানো নালিকায় উৎপন্ন হয় কৌশিক জালিকা সামান্য। এই পদার্থগুলো নালিকার চারপাশের যে টিস্যু রস থাকে, নালিকার চারপাশে তো টিস্যু রস থাকে, এই টিস্যু রসের নালিকার ভিতরে এই
তোমার গিয়ে থেকে শিশুরসের নালিকা থেকে তোমার চলে যাচ্ছে কোথায়, তোমার গিয়ে বাহিত হয়ে তোমার চলে আসছে কোথায়, তোমার ফিল্ট্রেটগুলো বাহিত হয়ে চলে আসছে তোমার কোথায় চলে আসছে, এই যে সংগ্রাহী নালিকা, এই সংগ্রাহী নালিকায় চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু অবাঞ্ছিত বস্তু এখানে ক্ষরণ হচ্ছে। এই অবাঞ্ছিত বস্তুগুলো হচ্ছে আমার ক্রিটিনিন ও ইউরিয়াগুলো আমার এখানে কৌশিক নালিকা থেকে ওই ফিল্ট্রেটের সাথে মিশে চলে আসছে কোথায়, মূত্রের সাথে এই সংগ্রাহী নালিকায় চলে আসে। আচ্ছা, এখন এই যে তিনটা পদার্থ, তিনটি যে মূত্র সৃষ্টির তিনটা প্রক্রিয়ার পরে আমি চলে আসব তোমাদের যে এই যে মূত্রটা যে আমার বললাম যে এই যে সংগ্রাহী নালিকার মধ্যে চলে আসলো, এখান থেকে তোমার গিয়ে মূত্রথলিতে এসে জমা হয়। ডিস্টাল পেঁচানো নালিকায় হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়াম আয়ন ক্ষারিত হয়। আর এখানে অবাঞ্ছিত বস্তুর কিছু সক্রিয় ক্ষরণ সংগঠিত হয়। এখানেও কিছু অবাঞ্ছিত বস্তু অটোমেটিক্যালি ক্ষরণ হচ্ছে। এখন এই মূত্র মানব দেহের মধ্যে তোমার গিয়ে একজন মানুষ দৈনিক তোমার গিয়ে 1500 মিলিলিটার তোমার কি করে, মূত্র দেহ থেকে অপসারণ করে। আচ্ছা, তবে এই 1500 মিলিলিটার মূত্রের মধ্যে আবার কম বেশি হতে পারে। যদি তরল পদার্থ পানির পরিমাণ বেশি থাকে তাহলে মূত্রের পরিমাণ একটু বেড়ে যাবে, যদি ঘাম বেশি হয় তাহলে মূত্রের পরিমাণ কিছুটা কমে যাবে। তবে তোমার গিয়ে লবণ জাতীয় পদার্থ উপরও নির্ভর করে মূত্রের পরিমাণ। কিছু পদার্থ আছে যেমন চা, কফি, পানি, এই লবণ জাতীয় পদার্থ এগুলো মূত্রেরকে কী করে, মাত্রাকে বাড়াতে বা কমাতে পারে। এছাড়াও তোমার গিয়ে যদি তোমার গিয়ে কারো ডায়াবেটিস থাকে অথবা মূত্রের কোনো তোমার গিয়ে প্রদাহ থাকে তাহলেও মূত্রের পরিমাণ কি হবে, কম বেশি হতে পারে। এই যে চা, কফি এই সমস্ত পদার্থকে আমরা বলে থাকি ডাইইউরেটিক্স নামক পদার্থ বলা হয়। এবার চলো আমরা চলে আসি এই যে মূত্রটা কিভাবে আমাদের দেহ থেকে বের হচ্ছে, তোমার গিয়ে তোমার যকৃৎ থেকে তোমার চলে আসে কোথায়, এফারেন ধমনী থেকে কোথায় আসে, এই যে এফারেন ধমনী থেকে আমার চলে আসছে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস থেকে আসে কোথায়, বাউম্যান্স ক্যাপসুল থেকে চলে আসে বৃক্কীয় নালিকায়। এই যে বৃক্কীয় নালিকা, এই বৃক্কীয় নালিকা থেকে কোথায় আসে, তোমার গিয়ে সংগ্রাহী নালিকা। বৃক্ক নালিকা থেকে আমার চলে আসবে সংগ্রাহী নালিকা থেকে আসবে বৃক্কের পেলভিসে চলে আসে। এই দেখো, এই যে পেলভিস, এই পেলভিসে আসবে, এই পেলভিস থেকে আসবে ইউরেটার থেকে আসবে তোমার গিয়ে মূত্রথলি থেকে মূত্রনালী, এরপরে রেচন রন্ধ্র, এরপর মূত্র বাহিরে বের হয়ে আসে। অর্থাৎ শুরু হচ্ছে কোত্থেকে, আমার মূত্রটা যে ইউরিয়া যে তৈরি হয়েছিল বৃক্কের যকৃতের মধ্যে, সেই ইউরিয়া বৃক্কীয় ধমনী থেকে শুরু হয়ে একদম তোমার গিয়ে এইখান থেকে নিয়ে বিভিন্ন ধাপে ধাপে এই মূত্র এখানে বের হয়ে গেল। মূত্রথলি থেকে মূত্রনালীর মাধ্যমে রেচন রন্ধ্র দিয়ে বের হয়ে গেল। আচ্ছা, এখন আমি যদি বলি যে মূত্র কাকে বলে, মূত্রের একটা সংজ্ঞা আছে, তাই না? তো মূত্র সংজ্ঞাটা হচ্ছে নেফ্রনের বৃক্কীয় নালিকায় আর গ্লোমেরুলার ফিল্ট্রেটের নির্বাচিত পূর্ণ শোষণের পরে যে খড়বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত অম্লীয় ভাব সম্পূর্ণ ঝাঁঝালো গন্ধযুক্ত যে তরল পদার্থ, অর্থাৎ যে বজ্র তরল, রেচনিক বেজ্য তরল পদার্থ মূত্রথলিতে জমা হয় তাকেই আমরা বলে থাকবো কি, মূত্র। আচ্ছা, এখন এই মূত্রর তোমার গিয়ে একজন সুস্থ মানুষ দৈনিক
5 লিটার মূত্র কি করে থাকে, ত্যাগ করে থাকে। আর মূত্রের যে কালারটা বলছি যে খড় বর্ণের হচ্ছে, এটা হচ্ছে তোমার গিয়ে তোমার যে খড় রঙের হওয়ার কারণ হচ্ছে ইউরোক্রোম। ইউরোক্রোমের কারণে তোমার মূত্রের রঙটা কি হচ্ছে, খড় বর্ণের হচ্ছে। আচ্ছা, এরপর আমি চলে আসব যে আমাদের তাহলে এই যে মূত্র, তাহলে মূত্রের উপাদান কি, মূত্রের উপাদানের মধ্যে মূত্র কিন্তু রক্তরস থেকে সৃষ্টি হচ্ছে, কিন্তু রক্তরস আর মূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে রক্তরসের মধ্যেও কিন্তু মূত্রের এই উপাদানগুলো, যে উপাদানগুলোর কথা আমি বলেছি, কোন কোন উপাদান বলেছি, পানি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়াম, ক্লোরাইড, তারপর তোমার গিয়ে সালফেট এবং অন্যান্য কিছু উপাদান থাকে। এর সাথে রক্তরসের মধ্যে কিন্তু থাকে তোমার গিয়ে প্রোটিন আর রক্তকণিকা। তাহলে রক্তরস আর মূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে মূত্রের মধ্যে কিন্তু কোনো প্রোটিন এবং কি থাকে না, তোমার রক্তকণিকা থাকে না। তাহলে আমরা মোটামুটি এখানে কিভাবে আমাদের ইউরিয়া যে উৎপন্ন হচ্ছে, কোথায় উৎপন্ন হচ্ছে আমাদের ইউরিয়া, তোমার গিয়ে আমাদের যকৃতে উৎপন্ন হয়। যকৃত থেকে চলে আসছে কিডনির তোমার গিয়ে যে আমরা যে কিডনির যে একক নেফ্রনের ভিতরে দেখো বিভিন্ন কার্যকারিতার মাধ্যমে তোমার গিয়ে তোমার কি তৈরি হচ্ছে, মূত্র তৈরি হচ্ছে। মূত্র তৈরির যে কৌশল, এটা আমরা দুই ভাগে দেখেছি রেচনের শারীরবৃত্তের মধ্যে। একটা হচ্ছে নাইট্রোজেন বর্জ্য উৎপাদন হচ্ছে আর মূত্র সৃষ্টি হচ্ছে। এই মূত্র সৃষ্টি 3টি উপায় হচ্ছে অতি পরিস্রাবণ, নির্বাচনমূলক, পুনঃশোষণ এবং সক্রিয় ক্ষরণ। আচ্ছা, তাহলে আমরা মূত্র কি যদি সংজ্ঞা আসে, মূত্র সংজ্ঞাটাও লিখতে পারবো। মূত্র এবং রক্তরসের মধ্যে কি পার্থক্য, এটাও আমরা লিখতে পারবো। যে মানব দেহের গতিপথ, এই গতিপথটাও আমরা মোটামুটি লিখতে পারবো। অর্থাৎ এফারেন ধমনী থেকে সৃষ্টি হয়ে তোমার গিয়ে তোমার দেখো এফারেন ধমনী থেকে সৃষ্টি হয়ে একদম মূত্রটা কীভাবে বের হচ্ছে, ইউরেটার দিয়ে মূত্রথলিতে চলে আসছে, তারপর মূত্রনালী, এইভাবে আমাদের দেহ থেকে মূত্রটা বের হয়ে যাচ্ছে। এখন এই যে মূত্র সৃষ্টি হলো, রেচন বলো, এই যে রেচন আমাদের যে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ বললাম, এই আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো আমাদের দেহে থাকা মানে বিষক্রিয়ায় মারা যাওয়া, তাই না? এই বিষাক্ত পদার্থ যত তাড়াতাড়ি সম্ভব দেহ থেকে বের করে দাও। এই বের করে দেওয়ার প্রক্রিয়াটা মানব দেহে যে অঙ্গটি করে থাকে সেটা হচ্ছে আমার বৃক্ক। এই বৃক্কর ভূমিকা রেচনে অনেক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোমাদের আসে, যদি এই সমস্ত পদার্থকে তোমার গিয়ে এই যে এই বর্জ্য পদার্থগুলোকে যদি দেহ থেকে না বের করতো, তাহলে দেহে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিত। এবং এই বৃক্কে যদি কোনো কারণে অচল হয়ে যায়, তাহলে কিন্তু দেহের মধ্যে আর এই দুটি, আমরা জানি আমাদের দেহে 2টি বৃক্ক রয়েছে, একটি যদিও অচল হয় তাহলে আরেকটা কিন্তু কাজ করতে পারে। হ্যাঁ, তো আজকে আমি মোটামুটি তোমাদের এই নিয়ে আলোচনা করলাম যে রেচনের শারীরবৃত্তটা। আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকিটুকু আমরা রেচন যে বৃক্ক যে অচল হয়ে গেলে কি হবে সেটা নিয়ে আমরা কিভাবে এটাকে আমার ভালো করতে পারি, এর প্রতিকার আমরা কিভাবে লাভ করতে পারি, বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া আছে এগুলো নিয়ে আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ যদি ক্লাস নেই তাহলে আলোচনা করব। আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।